এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। খাবার লাইনে আবারও নেতানিয়াহু বাহিনীর হামলা, গাজায় নিহত ৩৬ ফিলিস্তিনি, আহত ২ শতাধিক। সহিংসতা উস্কে দেয় ২ ইসরায়েলি মন্ত্রীর ওপর ৫ দেশের নিষেধাজ্ঞা। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব কমনওয়েলথের, প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক, ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনায় উন্নয়ন সহযোগিতায় জোর। টানা ৫ দিন ধরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরেও কারফিউ জারি, কঠোর হাতে দমনের হুঁশিয়ারি ট্রাম্পের। ইউক্রেনে ফের রাশিয়ার নজিরবিহীন হামলা, কিয়েভ ও বন্দরনগরী ওডেসায় ৩০০-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, নিহত ৩, বেশিরভাগই ভূপাতিত করার দাবি জেলেনস্কির। এবং চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ নিরসনে শেষ হলো বৈঠক, মৌলিক চুক্তির বিষয়ে একমত ২ দেশ, বাস্তবায়ন হলে খনিজ পণ্য রফতানির পথ সুগম হবে, আশা ওয়াশিংটনের। খাদ্যের বিনিময়ে জীবন, ক্ষুধা মেটাতে সহায়তার লাইনে দাঁড়িয়ে আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৩৬ নিরীহ ফিলিস্তিনির, আহত হয়েছেন ২০০-র বেশি। এ নিয়ে গেল একদিনে প্রাণ গেছে ৭০ ফিলিস্তিনির। এই হামলাকে অমানবিক এবং উদ্দেশ্যমূলক বলছে জাতিসংঘ। এর মধ্যে পশ্চিম তীরে সহিংসতা উস্কে দেয় ২ ইসরায়েলি মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ ৫ দেশ। গাজার দেইর আল বালার ভোর ক্ষুধা দিয়ে শুরু হলেও শেষ হয় দীর্ঘ লাশের সারিতে। ইসরায়েলি বাহিনীর গুলিতে খাদ্যের খোঁজে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান, আহত হন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান ড্রোন আর ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি চালানো হয়, যদিও ইসরায়েলের দাবি তারা শুধু সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল। যদিও নিহতদের মধ্যে ছিল শিশু, নারী ও বৃদ্ধ, যাদের হাতে কেবল খাবারের ব্যাগ ছিল। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই এই হামলাকে ইসরায়েলি সেনাবাহিনীর সহিংসতার ধারাবাহিকতা বলেই মনে করছে জাতিসংঘ। গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান খাদ্য সহায়তা ব্যবস্থা নিয়ে দিনে দিনে সমালোচনা বাড়ছে। এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান। তাদের মতে এই বিতরণ পদ্ধতি আন্তর্জাতিক সহায়তার নিরপেক্ষতা লঙ্ঘন করে এবং সেনা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রবেশে মানুষকে বাধ্য করছে। এদিকে প্রথমবারের মতো ২ কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ ৫টি দেশ। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি সেখানে থাকা সম্পদও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পক্ষে কথা বলেছেন। তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার তালিকায় রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে। নিষেধাজ্ঞার পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইয়েমেনেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হাউথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে হামলা চালায় তারা। তেল আবিবের দাবি, এই বন্দর হাউথি বিদ্রোহীদের অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে। হামলার পর ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে জেরুজালেম সহ কেন্দ্রীয় এলাকায় বেজে ওঠে সাইরেন। বাণিজ্য যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে। বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমাতে একটি মৌলিক চুক্তির অবকাঠামোতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে মার্কিন বাণিজ্য মন্ত্রী জানান, চুক্তিটি বাস্তবায়িত হলে বিরল খনিজ এবং চুম্বকজাত পণ্যের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ সুগম হবে। বাণিজ্য যুদ্ধ নিরসনে যুক্তরাজ্যের লন্ডনে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল। গণমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার ল্যানচেস্টার হাউসের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেয় অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার। অন্যদিকে চীনের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপপ্রধানমন্ত্রী হে লিফেং।
বিশ্বের এই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমাতে একটি মৌলিক চুক্তির কাঠামোতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। লন্ডনে 2 দিনের আলোচনার পর এই ঘোষণা দেন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা। এই কাঠামো অনুমোদনের জন্য দেশ দুটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর কাছে উপস্থাপন করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকের বিষয়বস্তু ছিল চীনের বিরল খনিজ রফতানি, যা স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির মতো আধুনিক প্রযুক্তি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লন্ডনে পৌঁছেই ব্যস্ততম সময় পার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরের প্রথম দিনে কমনওয়েলথে মহাসচিব, ব্রিটিশ এমপি এবং লর্ডসের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে গুরুত্ব পায় দুই দেশের সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে চলমান সংস্কারের বিষয়ে। এছাড়া এভিয়েশন খাতে 2 জায়ান্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। লন্ডন থেকে বিস্তারিত জানাবেন শোয়েব কবির। মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছে ডরচেস্টার হোটেলে চলে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ বিশ্রামের পরেই শুরু হয় পূর্ব নির্ধারিত বৈঠক। সবগুলো বৈঠকেই অনুষ্ঠিত হয় হোটেলের লবিতে। দুপুরে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান বার্স ও ম্যানজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি। বিমান প্রযুক্তি ও বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয় উঠে আসে। বিকেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে হোটেলে আসেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়েরকর বোতচোয়ে। প্রথম দিনে সবশেষ বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দেন তিনি। ওনার একটানা মিটিং ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এই সফরের মূল লক্ষ্য। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এই সমাবেশে অংশ নেন শত শত প্রবাসী বাংলাদেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস যেন শুধু প্রধান উপদেষ্টা নন, আশারও প্রতীক। তাকে স্বাগত জানিয়ে লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে নাগরিক সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার নিয়ে লন্ডনের বাহিরের শহর থেকেও সমাবেশে যোগ দেন অনেকে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে বলে মনে করেন তারা। তুলে ধরেন নানা দাবি দাওয়া। এদিকে আগামী জাতীয় নির্বাচনে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত ও স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে একটি সংগঠন। কোনো সরকার দেয় নাই, আমরা চাই উনি যেন প্রবাসীদের নাগরিক অধিকার দেন। এর আগে সকালে সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে জড়ো হয়ে ডক্টর ইউনূসকে স্বাগত জানান একদল প্রবাসী বাংলাদেশি। অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানের বিপক্ষে পঞ্চম দিনেও বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। কারফিউ জারি করেছেন মেয়র কারেন ব্যাস। রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এদিনও বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। সংহতি জানিয়ে নিউ ইয়র্ক এবং টেক্সাস সহ 10টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন। গ্রেফতার হওয়া 4 জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্দোলন কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস যেন বিক্ষোভ আর মিছিলের নগরীতে পরিণত হয়েছে। টানা 5 দিন ধরে প্রতিবাদ সমাবেশে উত্তপ্ত পুরো এলাকা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করেছে সিটি মেয়র কারেন ব্যাস। রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লস অ্যাঞ্জেলেস মেয়র। এই কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য। কারফিউ ভঙ্গকারীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার বিক্ষোভকারীরা ফ্রিওয়ে ও বড় বড় সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভে শহরে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। লুটপাট, গাড়িতে অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। এতে পুলিশ সহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে 4700 ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। উল্টো ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের মতামত ছাড়া সেনা মোতায়েনে তার রাজ্যের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিক্ষোভকারীদের দমাতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফুটেজ দেখে আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা করা হবে। এরই মধ্যে 4 জন মেক্সিকান নাগরিককে গ্রেপ্তার করে মেক্সিকো ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকোর পররাষ্ট্র দপ্তর। লস অ্যাঞ্জেলেসে সেনা সদস্যরা 2 মাস ধরে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পেন্টাগন। এতে সরকারের ব্যয় হবে $134 মিলিয়ন। এদিকে লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ডালাস, অস্টিন ও সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের অনেক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণমাত্রার লড়াইয়ে নেমে পড়েছেন ফিলিস্তিনি গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা। সোমবার উপত্যকার বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক অভিযানে ফিলিস্তিনি যোদ্ধারা কয়েকজন ইসরায়েলি সেনাকে নির্মূল করেছেন। এতে রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা। আরব ও ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, এদিন গাজা সিটিতে ফিলিস্তিনি যোদ্ধারা একটি জটিল অভিযান পরিচালনা করেন। অভিযানের মুখে সুজাইয়া এলাকায় একটি বাড়ির ভেতরে আটকা পড়েন 4 ইসরায়েলি সেনা। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। অন্য ঘটনায় দক্ষিণ গাজার রাফা শহরে ফিলিস্তিনি যোদ্ধারা আকস্মিক অভিযান চালালে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত হন। হিব্রু ভাষার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোতে করে সেনাদের লাশ এবং আহতদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তাদের একজন স্নাইপার গাজা সিটির সুজাইয়া এলাকায় অবস্থান নেওয়া এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেছেন। এমন সময় ফিলিস্তিনি যোদ্ধারা পূর্ণমাত্রার প্রতিশোধমূলক হামলা শুরু করলেন যখন গাজায় স্থল ও বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল এবং গাজার নতুন এলাকা দখলের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের নতুন সেনাপ্রধান ইয়েল জামির সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে সরকারের লক্ষ্য পূরণে ইসরায়েলি সেনাবাহিনীর জনবল এবং সম্পদের অভাব রয়েছে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, যুদ্ধ শুরু হবার 1.5 বছর পরেও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাসের হাতে রয়ে গেছে। সম্প্রতি এক বৈঠকে জামির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার সদস্যদেরকে বলেন, পরিপূরক কূটনৈতিক প্রক্রিয়া সমান তালে না চললে শুধুমাত্র সামরিক কৌশলে গাজা নিয়ে ইসরায়েলের লক্ষ্য পূরণ হবে না। তথাকথিত বাফার জোন সম্প্রসারণের জন্য ইসরায়েল সরকার এরই মধ্যে গাজার নতুন নতুন এলাকা দখলের নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে সেনাপ্রধান শঙ্কার কথা প্রকাশ করলেন। ইসরায়েলি বিশ্লেষক এবং সামরিক কর্মকর্তারাও সতর্ক করে বলেছেন, গাজার নতুন নতুন এলাকা দখলের পরিকল্পনা সহজে বাস্তবায়ন সম্ভব নয়। সেনাবাহিনীর শক্তিমত্তা বিবেচনায় এতে অনেক দীর্ঘ সময় লেগে যেতে পারে, কারণ শত শত রিজার্ভ সেনা এবং সাবেক সেনা কর্মকর্তারা গাজা যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন। দৃশ্যত সরকারের নির্দেশনা পালনে সেনা সদস্যদের ইচ্ছা ও মনোবলের অভাব রয়েছে। তাছাড়া আলট্রা অর্থোডক্স ইহুদিদের সরে যাওয়া এবং নিয়মিত সেনাদের ক্লান্তির কারণে সক্রিয় সেনা ঘাটতিতে ভুগছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, রিজার্ভ বাহিনীর 40%-এরও বেশি সেনা এরই মধ্যে যুদ্ধ থেকে ছিটকে পড়েছেন। বৃহত্তর হামলার মাধ্যমে হামাসকে মোকাবেলায় বাকি ক্লান্ত সেনারা কতটা সাফল্য পাবেন তা নিয়ে ইসরায়েলি বিশ্লেষকদের মধ্যে প্রবল সন্দেহ রয়েছে। গাজা উপত্যকায় প্রতিরোধ সংগঠন হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি এবং গাজায় যুদ্ধবন্ধের জন্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সেনা সদস্য ও চিকিৎসকরা। তাদের বক্তব্য, যুদ্ধ বন্ধ করে হলেও বন্দীদের ফিরিয়ে আনা হোক। এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে ইসরায়েলি বিমান বাহিনীর 1000 সাবেক সদস্যের একটি খোলা চিঠির মাধ্যমে। এবার তাদের সেই দাবিতে সমর্থন জানালেন 250 জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী। তাদের মধ্যে আছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ডেনি ইয়াতম, এফরাইম হালেভি ও তামির পার্দো।
তাদের চিঠিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ চলতে থাকায় বন্দী ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এই কষ্ট থামাতে সরকারকে সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। সাবেক মোসাদ সদস্যদের মতে, বন্দীদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন। তারা বলেন, অতিবাহিত হওয়া প্রতিটি দিন বন্দীদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। বিলম্ব হওয়া প্রতিটি মুহূর্ত আমাদের জন্য লজ্জাজনক। চিঠিতে স্বাক্ষর গ্রহণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধান বন্দী বিনিময় মধ্যস্থতাকারী ডেভিড মেইদান। তিনি 2011 সালে গিলাদ শাতিলকে মুক্ত করার চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এদিকে গাজা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনার আহ্বানে তাদের সঙ্গে সামিল হয়েছেন ইসরায়েলের 200 সামরিক চিকিৎসক ও 1000 শিক্ষাবিদ। ইসরায়েলি চ্যানেল 13 জানিয়েছে, এক আবেদনে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তারা। চিকিৎসকরা বলেন, আমরা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে রিজার্ভ চিকিৎসক হিসেবে কাজ করে আমরা দাবি করছি গাজা যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং বন্দীদের ফিরিয়ে আনতে হবে। তাদের মতে, যুদ্ধ এখন আর নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক স্বার্থে চালানো হচ্ছে। আবেদনে আরো বলা হয়, 550 দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইসরায়েলের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়েছে। আমরা বেদনার সঙ্গে বলছি, এই যুদ্ধ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে, এর সঙ্গে নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। তারা বলেন, গাজায় হামলা চলাকালীন প্রায় 40 জন বন্দী নিহত হয়েছেন। আমরা চিকিৎসক হিসেবে জীবনের পবিত্রতায় বিশ্বাস করি। যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বন্দীদের পরিত্যাগ করা আমাদের নৈতিকতার পরিপন্থী। সম্প্রতি যুদ্ধ বন্ধে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি জোরালো হয়েছে। গত কয়েকদিনে এই দাবিতে অন্তত 6টি আবেদন প্রকাশিত হয়েছে। যারা যুদ্ধবিরতি আবেদনে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন বিমান বাহিনীর 1000 রিজার্ভ সদস্য, প্রায় 1000 শিক্ষাবিদ, সাজোয়া বাহিনী, নৌবাহিনী, 8200 ইউনিট, প্যারাট্রুপার্স, 13তম ব্যাটালিয়ন, শালদাগ, সাইরেট, মাতকাল এবং মেওরান ইউনিটের সদস্যরা। এর আগে আরও একদল সামরিক চিকিৎসক যুদ্ধবন্ধের দাবিতে পৃথক আবেদনে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুজ। এমনকি নেতানিয়াহুকে গ্রেফতার করে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি। হালুজ ইসরায়েলি চ্যানেল 12কে বলেন, একজন শত্রু যিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, তার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। শত্রুকে দমন করা উচিত অথবা বন্দী করা উচিত, তবে হত্যা করা উচিত নয়। নেতানিয়াহুর লিকুদ পার্টি হালুজের এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, গণতন্ত্রের বিরুদ্ধে এই ধরনের গুরুতর উস্কানি প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরমপন্থীদের উৎসাহিত করবে। এটি মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। হালুজের পক্ষ থেকে এই মন্তব্য এমন সময় এলো যখন ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধের দাবিতে জোরালো আহ্বান জানাচ্ছে। সাবেক সেনাপ্রধান হালুজের মন্তব্যের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের মিল রয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যা মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। গাজায় যুদ্ধবন্ধের নিশ্চয়তা পেলে এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হলে হামাস সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন হামাসের এক সিনিয়র নেতা। 18 মাস ধরে ইসরায়েলি বোমা বর্ষণে বিধ্বস্ত অবরুদ্ধ অঞ্চলে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে বর্তমানে কায়রোতে আলোচনা রয়েছে হামাসের। এই প্রেক্ষাপটে হামাসের সিনিয়র কর্মকর্তা তাহের আল নৌডো সোমবার এএফপিকে বলেন, বন্দী বিনিময় চুক্তি, যুদ্ধের অবসান, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সাহায্যে প্রবেশের অনুমতির বিনিময়ে আমরা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েল যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হামাসের ওই নেতা বলেন, বিষয়টি বন্দীদের সংখ্যা নয়, বরং সমস্যাটি হল দখলদাররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই হামাস ইসরায়েলকে চুক্তি বহালে রাখতে বাধ্য করার জন্য নিশ্চয়তার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করার শর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব দিয়েছে মিশর। তবে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে প্রতিরোধ সংগঠন হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয়। ওই কর্মকর্তা বলেন, মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে।
তিনি বলেন, মিশর আমাদের জানিয়েছে যে প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না, কিন্তু হামাস তার অবস্থানে অনড়। আমাদের বক্তব্য, যে কোনো চুক্তি হওয়া উচিত গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে। ওই কর্মকর্তা আরো বলেন, হামাসের অস্ত্র সমর্পণের প্রশ্নই আসে না, এটি আলোচনার বিষয় হতে পারে না, কারণ ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সঙ্গে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া দখলদারদের হাত থেকে আমাদের ভূখণ্ড রক্ষার কোনো বিকল্প নেই। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এর ফলে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা অন্তত ৫০,৯৮৩ জনে পৌঁছেছে। তবে সরকারি মিডিয়া অফিস বলছে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১,৭০০ ফিলিস্তিনি, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া হাজার হাজার মানুষের বেঁচে থাকার সম্ভাবনা আর নেই। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হয়েছেন। আহত আরও ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৬,২৭৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে মার্চের মাঝামাঝি সময়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজায় বিমান হামলা শুরু করে দখলদার বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ১৮ মার্চ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১,৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪,১১৫ জন আহত হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলার ফলে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তাছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। আজ এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের ৮২% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।